জাতীয় পার্টির অফিসে নেতাকর্মীরা সতর্ক অবস্থানে পুলিশ, অন্তর্বর্তী সরকারের বিবৃতি, নূরের ওপর হামলায় জড়িত কোনো ব্যক্তি রেহাই পাবে না। জ্ঞান ফিরলেও এখনও শঙ্কামুক্ত নয় নূর, হামলাকে ষড়যন্ত্র বলে উদ্বেগ প্রকাশ। পরবর্তী টার্গেট নাহিদ হাসনাত সার্জিস, দাবি নেটাগরিকদের। 15 ফেব্রুয়ারির আগে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পাগলা মসজিদের দান বাক্সে এবার 32 বস্তা টাকা, চলছে গণনা, 4.5 ঘন্টায় মিলল 8.5 কোটি টাকা। এবং বাংলাভাষী মানেই বাংলাদেশি, সরকারের ব্যাখ্যা চাইল ভারতের সুপ্রিম কোর্ট। আমন্ত্রণ সন্ধ্যা 7টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন দলটির নেতাকর্মীরা। কার্যালয় এলাকায় এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও মাঝে মধ্যে নেতাকর্মীরা বাইরে বের হয়ে আসছেন। তবে কার্যালয়ের বাইরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। শনিবার বিকেল 5টার দিকে রাজধানীর কাকরাইল এলাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এমন পরিস্থিতি দেখা যায়। সরেজমিনে দেখা যায় কার্যালয়ের ভেতরে দলটির অর্ধশতাধিক নেতাকর্মী অবস্থান করছেন। তবে কার্যালয়ে প্রবেশ করতে না পারায় ভেতরে প্রকৃত চিত্র জানা যায়নি। দলটির নেতাকর্মীরা বের হলেই সাংবাদিকরা তাদের ঘিরে ধরে নানা প্রশ্ন করছেন। সে কারণে এক ধরনের জটিলতা তৈরি হচ্ছে। ফলে আপাত দৃষ্টিতে সবকিছু স্বাভাবিক মনে হলেও এখন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের মাথায় অনেক জোরে আঘাত করা হয়েছে, তাই আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। শনিবার সকালে এই তথ্য জানিয়েছেন নূরের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর জাহিদ রায়হান। তিনি বলেন, সাধারণ মানুষের সোডিয়ামের লেভেলের থেকে কম আছে নূরের শরীরে। এই লেভেল না বাড়লে আরও ঝুঁকিতে পড়বেন তিনি, তখন আলাদা ব্যবস্থা নিতে হবে। হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডক্টর মুস্তাক আহমেদ বলেন, রাতে তার কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। সকালেও মাথার সিটি স্ক্যান করানো হয়েছে, তাতে দেখা গেছে তার মাথার হাড় ভেঙে গেছে। এছাড়া নাকের হাড় ও ডান চোয়ালের হাড়ও ভেঙে গেছে। মাথার ভেতর রক্তক্ষরণ হলেও তা অতি সামান্য। তার চোখ মুখ ফোলা রয়েছে, চোখেও রক্ত জমে আছে, তবে শরীরে কোথাও আঘাত দেখা যায়নি। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে সরকার এটিকে কেবল নূরের ওপরই নয়, বরং গণতান্ত্রিক আন্দোলনের চেতনার ওপরও আঘাত বলে মনে করে। শনিবার সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। কে ফোন দিয়েছিলেন, প্রথমে ওনার ওয়াইফ ধরেছিলেন, তারপরে নূরের সাথে কথা হয়েছে, নূরের ওয়াইফ ধরেছিলেন। উনি তার সমবেদনা জানিয়েছেন। উনি নূর এবং নূরের সহকর্মী যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন। উনি নূরকে বলেছেন যে এই ঘটনার জুডিশিয়াল তদন্ত হবে, উনিকে জানিয়েছেন। এটা তদন্ত করা হচ্ছে। আমি যেটা জানি, উনি হচ্ছেন একজন পুলিশ কনস্টেবল। হ্যাঁ, উনি ওই ডিউটিতেই ছিলেন। বাকিটা আপনার ডিএমপির কাছ থেকে জানতে। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা দেশে। দেশের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং বিভিন্ন দল প্রতিবাদ জানাচ্ছে। অনেকেই বলছেন নূরের ঘটনার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। কেউ কেউ আবার বলছেন নূরের পরের টার্গেট নাহিদ হাসনাত সহ বাকি জুলাই যোদ্ধারা। ঠিক কী ঘটেছিল শুক্রবার সন্ধ্যায়, ইসমাইল সিরাজের পাঠানো তথ্যচিত্র নিয়ে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। আবারও উত্তাল রাজধানীর রাজপথ। কাকরাইলের রাস্তায় শুক্রবার সন্ধ্যায় মুখোমুখি জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সহ বেশ কয়েকজন আহত হন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর এমন হামলার প্রতিবাদ জানিয়েছে সব রাজনৈতিক দল ও সাধারণ মানুষ। গণ অধিকার পরিষদ সহ বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন অনেক দল। সোশ্যাল মিডিয়া জুড়েও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এটিকে আওয়ামী লীগ দেশে পুনর্বাসনের ষড়যন্ত্র হিসেবেও ব্যাখ্যা করেছেন। কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, নূরের পরের টার্গেট কি হতে চলেছেন নাহিদ, হাসনাত, সার্জিস? এই ঘটনার জেরে সেনাবাহিনী ও পুলিশের ব্যাপক লাঠিচার্জে আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান। গুরুতর আহত নুরুল হক নূরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, সন্ধ্যায় জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন তারা। এ সময় তাদের উপর অতর্কিত হামলা চালায় জাতীয় পার্টির নেতাকর্মীরা। ধাওয়া পাল্টে ধাওয়ার এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনী আসে, তারা পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়। তবে এরপর গণ অধিকার পরিষদ মশাল মিছিল নিয়ে পার্টি অফিসে আগুন দিতে আসে বলে অভিযোগ করেন জাপা মহাসচিব। যদিও গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের দাবি, তারা জাপা কার্যালয়ের দিকে যাননি, তারা কেবল রাস্তায় মিছিল করেছেন। অনেকেই ছবি ভিডিও শেয়ার করে লিখেছেন, এই ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি জাতীয় পার্টি ও আওয়ামী লীগ প্রত্যক্ষ পরোক্ষভাবে উপস্থিত ছিল। অনেকে লিখেছেন, আজ নূর, কাল হাসনাত, তারপর সার্জিস, নাহিদ, এক এক করে গণ অভ্যুত্থানের সবাইকে ক্ষতিগ্রস্ত করা হবে। এদিকে কাকরাইলের ঘটনায় ব্যাপক আলোচনা সমালোচনার মুখে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে পুলিশ চেষ্টা চালায়, পরে সংঘর্ষ বেড়ে গেলে সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়। এই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলা হয় এবং কয়েকজন আহত হন। এতে আরও বলা হয়, রাত 9টার দিকে মশাল মিছিল সহ সহিংসতা বাড়ে, ইট পাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টা হয়। এতে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয়। শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা ব্যর্থ হলে জননিরাপত্তার স্বার্থে বল প্রয়োগ করা হয়। ঘটনায় সেনাবাহিনীর 5 সদস্য আহত হয়েছেন। মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে সেনাবাহিনী। তসলিমা তিথি, জাগো নিউজ। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলা এবং রাজধানীর কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে নুরুল হকের দ্রুত সুস্থতা কামনা করছেন তিনি এ ঘটনার আইনি তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত 2:45টায় তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে একথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফেসবুকে আরও লিখেছেন, গণতন্ত্রপন্থী অংশীজনেরা, যার মধ্যে বিএনপি ও তার মিত্ররাও আছে, তাদের অবশ্যই সংযম ও সহনশীলতা বজায় রাখতে হবে। গত বছরের গণ অভ্যুত্থানের প্রকৃত চেতনাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। দেশকে অবশ্যই বর্তমান অস্থির পরিস্থিতি থেকে বের করে আনতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আগামী বছরের 15 ফেব্রুয়ারির আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। শফিকুল আলম বলেন, আগামী 15 ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে সরকার বদ্ধপরিকর। কোনো ধরনের ষড়যন্ত্র নির্বাচন পেছাতে পারবে না। ইলেকশন ঠিক যথাসময়ে হবে। 15 ফেব্রুয়ারির আগে, মানে রোজার আগে ইলেকশন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে এটা হবে। আমরা সেই অবস্থায় এটা স্ট্রংলি আমরা বলছি, ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এই কোনো শক্তি না এটা প্রতিহত করতে পারবে। ইলেকশন ঠিক ফেব্রুয়ারির 15 তারিখের আগে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। কোনো ধরনের কোনো কনস্পিরেসি এটাকে থামাতে পারবে। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে দান সিন্দুক থেকে পাওয়া 32 বস্তা টাকা গণনায় 4.5 ঘন্টায় 8 কোটি 50 লাখ টাকা পাওয়া গেছে। এখনও গণনা চলছে।
4 মাস 18 দিন পর মসজিদের 14টি দান সিন্দুক খুলে 32 বস্তা টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। শনিবার সকাল 7:15টায় সিন্দুক খুলে মসজিদের দ্বিতীয় তলার মেঝেতে রেখে শুরু হয় গণনার কাজ। দুপুর 12:30টা পর্যন্ত গণনা করা হয়েছে 8,50,00,000 টাকা। রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী হারিসি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর 12:30টা পর্যন্ত গণনায় 8,50,00,000 টাকা পাওয়া গেছে। মসজিদের অ্যাকাউন্টে জমা করার জন্য এ টাকাগুলো রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখায় পাঠানো হয়েছে। এখনও চলছে গণনার কাজ। এতে প্রায় 500 জনের একটি দল অংশ নিয়েছে। পাগলা মসজিদের ঐতিহাসিক পাগলা মসজিদ কমপ্লেক্সের আমাদের যে দান বাক্স খোলা হলো, আজকে আমরা 13টি ট্রাঙ্ক সিন্দুক খুলেছি এবং আমাদের 32 বস্তা আমরা অর্থ এবং অন্যান্য জিনিস পেয়েছি, যেটা ইতিমধ্যে গণার কার্যক্রম শুরু হয়েছে। আর আমাদের এই যে টাকাগুলো পেয়েছি, মূলত আমরা আমাদের কিশোরগঞ্জে যারা জটিল দুরারোগ্য রোগে আক্রান্ত আছেন তাদের চিকিৎসার জন্য এর একটি লভ্যাংশ ব্যয় হয়। এছাড়া আমাদের এই মসজিদটি পরিচালনার জন্য যে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের বেতন এবং ভাতার জন্য ব্যয় হয়, আনসার সদস্যদের জন্য কিছু ব্যয় হয়। এছাড়া আমাদের যে মাদ্রাসাটি আছে সেই মাদ্রাসাটি পরিচালনার জন্য একটি অর্থ ব্যয় হয়। এবং এবছর আমরা আজকে পর্যন্ত যে ব্যাংক স্থিতিটি আছে, যেটা আপনারা প্রতিবারই আমাদের কাছে জানতে চান, আমাদের ব্যাংক স্থিতি আছে 91 কোটি টাকার মতো। এবং আজকে আমরা আশা করছি যে বিগত দিনের থেকে এবার আরও বেশি সংখ্যক টাকা জমা হবে। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান, ড্রিঙ্কো চাবান। জানাবো আন্তর্জাতিক সংবাদ। বাংলাভাষী হলেই লোকজনকে আটক করে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে কিনা ভারতের কেন্দ্রীয় সরকারকে এই প্রশ্নের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার বিষয়টি নিয়ে দায়ের করা জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেন ভারতের সর্বোচ্চ আদালত। এদিন আদালতে বিচারপতি সূর্যকান্ত, জয়মাল্য বাগচি ও বিপুল এম পাঞ্চলির বেঞ্চ বলেন, দেশে অবৈধ অনুপ্রবেশের সমস্যা থাকলেও প্রশ্ন হলো কোনো বিশেষ ভাষাভাষীকে শুধু সেই ভাষার কারণেই বিদেশি হিসেবে ধরে নেওয়া হচ্ছে কিনা। বিচারপতি বাগচি মন্তব্য করেন, আমরা পরিষ্কার হতে চাই, এই অভিযোগ অনুযায়ী কর্তৃপক্ষ কি আসলে একটি নির্দিষ্ট ভাষা ব্যবহারকারীকে বিদেশি বলে ধরে নিচ্ছে? যদি তাই হয় তবে এ ধরনের পক্ষপাত দুষ্ট ক্ষমতা প্রয়োগ কতটা সঠিক? জানা গেছে, পশ্চিমবঙ্গ সরকারের পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের পক্ষে সুপ্রিম কোর্টে এই জনস্বার্থ মামলা দায়ের করেন পর্ষদের চেয়ারপারসন ও তৃণমূল সংসদ সদস্য সমীরুল ইসলাম। তার অভিযোগ, বাংলাভাষী অভিবাসী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে আটক করা হচ্ছে ও নাগরিকত্ব যাচাই না করেই বাংলাদেশে পুশ ইন করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালতের রায়ে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ। এই রায়ের ফলে তার বহুল আলোচিত পররাষ্ট্র ও বাণিজ্য নীতি আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। 7-4 ভোটে দেয়া রায়ে আদালত জানায়, ট্রাম্প আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ব্যবহার করে শুল্ক আরোপ করছেন, কিন্তু এই আইন প্রেসিডেন্টকে এ ধরনের ক্ষমতা দেয় না। শুল্ক আরোপ কংগ্রেসের সাংবিধানিক এখতিয়ার বলেও রায়ে উল্লেখ করা হয়। নতুন এই রায় কার্যকর হবে আগামী 14 অক্টোবর। এর আগে প্রশাসন চাইলে সুপ্রিম কোর্টের আপিল করতে পারবে। বিশ্লেষকরা বলছেন, মামলাটি এখন প্রায় নিশ্চিতভাবেই সর্বোচ্চ আদালতে গড়াচ্ছে। বর্তমানে চীন, মেক্সিকো এবং কানাডার মতো বিশ্বের বেশিরভাগ দেশের ওপরই অন্যায্য শুল্ক আরোপ করে রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প এই রায়ের সমালোচনা করে বলেছেন, যদি বহাল থাকতে দেয়া হয় তাহলে এই সিদ্ধান্ত আক্ষরিক অর্থে মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। গেল মাসেই ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব চেলসি থেকে এসে আল নাসরে যোগ দিয়েছিলেন পর্তুগিজ তারকা হোয়াই ফেলিক্স। আল নাসরে এসে সতীর্থ হিসেবে পেলেন জাতীয় দলের বড় ভাই ক্রিশ্চিয়ানো রোনালদোকেও।
পর্তুগাল জাতীয় দলের রসায়নী আল নাসরে ফুটিয়ে তুললেন ফেলিক্স। নতুন ক্লাবের জার্সি গায়ে নিজের প্রথম ম্যাচেই করে বসলেন দুর্দান্ত এক হ্যাট্রিক। সেই সঙ্গে মৌসুমের প্রথম ম্যাচে আল তাউনের বিপক্ষে রীতিমতো গোল উৎসব করল ক্রিশ্চিয়ানো রোনালদোদের ক্লাব আল নাসর। আল তাউনকে তাদেরই মাঠে রোনালদোরা হারালো 0-5 গোলের বিশাল ব্যবধানে। সৌদি প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম ম্যাচে রোনালদো নিজেও করলেন 1 গোল। আল নাসরের হয়ে বাকি গোলটি করেন কিংসলে কোম্যান। আল নাসরের জার্সিতে খেলতে নেমে শুরুতেই গোলে অবদান রাখেন হুয়াও ফেলিক্স। 70 মিনিটেই গোল করে বসেন তিনি। 67 এবং 87তম মিনিটে আরও 2টি গোল করে তিনি হ্যাট্রিক পূরণ করেন। সেই সঙ্গে মৌসুমের প্রথম ম্যাচেই আল নাসরকে বিশাল এক জয় উপহার দিলেন তিনি। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জাতীয় পার্টির অফিসে নেতাকর্মীরা সতর্ক অবস্থানে পুলিশ। অন্তর্বর্তী সরকারের বিবৃতি, নূরের উপর হামলার জড়িত কোনো ব্যক্তি রেহাই পাবে না। জ্ঞান ফিরলেও এখনও শঙ্কামুক্ত নয় নূর, হামলাকে ষড়যন্ত্র বলে উদ্বেগ প্রকাশ। পরবর্তী টার্গেট নাহিদ হাসনাত সার্জিস, দাবি নেটাগরিকদের। 15 ফেব্রুয়ারির আগে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পাগলা মসজিদের দান বাক্সে এবার 32 বস্তা টাকা, চলছে গণনা। 4.5 ঘন্টায় মিলল 8.5 কোটি টাকা। এবং বাংলাভাষী মানি বাংলাদেশি, সরকারের ব্যাখ্যা চাইল ভারতের সুপ্রিম কোর্ট। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।